প্রিয় দর্শক, আইএন টিভির পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদাত কালাম অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। কয়েক সপ্তাহ বাদে আমাদের উপস্থিত হয়েছে, বিভিন্ন কারণে আমাদের অনুষ্ঠানটি করানোর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আপনারা সবাই জানেন যে এই অনুষ্ঠানে আমরা প্রপার্টি বিষয়ে আলোচনা করে থাকি, কারণ প্রপার্টি আমাদের দৈনন্দিন জীবনে একটা অপরিহার্য একটা অংশ হয়েছে, কারণ আমাদের বাসস্থানের জন্য একটা থাকার জন্য একটা বাসস্থান প্রয়োজন, এবং এই বাসস্থানে থাকতে আমাদের বিভিন্ন সময় এই কাজ করাতে হয়, অথবা আমাদের পরিবারের প্রয়োজনে আমাদের সেই বাসস্থানের বিভিন্ন ডেভেলপমেন্ট করতে হয়, অথবা অনেকেই এই প্রপার্টি বিষয়ে অনেকে সেই নানা বিষয়ে আমরা আলোচনা করি। অনেক সময় দেখা যাচ্ছে যে প্রপার্টি কোন দিকে যাচ্ছে, এই পরিস্থিতির কারণে বর্তমান দেশের অথবা বাইরের পরিস্থিতির কারণে কোন দিকে যেতে পারে, কী করা উচিত, নানা বিষয়ে আমরা আলোচনা করে থাকি। এবং এই আলোচনায় আমাদের যার মাধ্যমে আমরা এই তথ্য পেয়ে থাকি, এই কমিউনিটি একজন স্বনামধন্য প্রকাশী, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনাকে আমি স্বাগত জানাই, ইঞ্জিনিয়ার সাদাত কালাম, ওনাকে আমি অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে। প্রিয় দর্শক, আমরা কয়েক সপ্তাহ আগে আলোচনা করছিলাম যে এই হঠাৎ করেই এই দেশে অথবা ইউরোপে খুব গরম পড়ে গেছে। আমরা আলোচনা করেছিলাম কিভাবে এই গরমে আমরা ট্যাকেল করতে পারি। আমরা সেই হিটিং সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, এবং এসি ব্যবস্থা করা যায় কিনা, বা ভেন্টিলেশনের মাধ্যমে কিভাবে ঠান্ডা রাখা যায়, বা সেই পরিস্থিতি হঠাৎ যে এই বিষয়টা নিয়ে আমরা একটু অ্যাওয়ারনেস, আমরা একটু অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আমরা একটু আলোচনা করব। যে আমরা শুনেছি যে যেই ওয়ার্নিংটা আসছে যে আমরা এরকম গরম আমরা কয়েক বছর ধরে দেখিনি, এবং বলা হচ্ছে যে আগামী 4-5 বছর অথবা তারও অধিক 4 মাস ধরে এরকম একটা সামার থাকবে। এবং দুটা ঘটনা দিয়ে আমি একটা অনুষ্ঠানটা শুরু করছি। যে জীবনে রিসেন্টলি আমাদের পরিচিত একজনের, তার একটা বাইটলের ফ্ল্যাট আছে, হঠাৎ করে তার কাছে কল আসলো যে কোনো কারণে পুলিশ এসে তার বাসার দরজাটা ভেঙে গেছে, এবং সেই ভাড়াটিয়া বাসায় ছিল না। কী কারণে পরে দেখা গেল যে তার সেই ফ্ল্যাটের নিচে তার আশেপাশে যে গাছগুলো ছিল, বিশেষ করে বড় বড় ঘাসগুলো ছিল, এগুলো আগুন ধরে গেছে এবং পুরো ফ্ল্যাটটা অন্ধকারাচ্ছন্ন হয়েছে এবং ধোঁয়ায়। এবং পুলিশ এসে যেটা করেছে, যে ব্যবস্থা করার চেষ্টা করেছে যে বাসায় কেউ আছে কিনা, যেই দরজায় নক করেছে সেই দরজাগুলো খুলে সেই বাসায় থেকে লোকদের বের করেছে, এবং যেই দরজাগুলো খুলেনি তারা ভেঙে অবশ্যই করার চেষ্টা করেছে যে ওখানে কোনো লোক আছে কিনা, কারণ প্রাণ বাঁচানোর জন্য। আরেকটা যেটা ঘটনা শুনেছে, আরেকটা আমাদের পরিচিত আরেকজনের একটা ফ্ল্যাটে থাকে, নিচে যে বিনগুলো থাকে, হঠাৎ করে বিনে আগুন ধরে গেছে। পরে ইনভেস্টিগেশনে দেখা গেলো যে বারবিকিউর যেই পোর্টেবল যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো তারা ঠিক মতো নিভায়নি, এবং সেখানটায় আগুন যে কেন এই জিনিসটা আলোচনা হয়েছে। আবার গত 2 দিন আগে বা রিসেন্টলি শুনছে যে রংপুরের আশেপাশে একটা বিশাল বড় মাঠে ঘাসে আগুন ধরে গেছে। এই অ্যাওয়ারনেস আমরা তৈরি করতে চাই এজ এ কমিউনিটি। হয়তো পুরোটা আমরা দেশেরটা পারবো না, কিন্তু আমরা যদি সচেতন হই, আমরা সেখান থেকে সেই অ্যাওয়ারনেস নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। এই বিষয়গুলো আমি যে বলেছি, আপনার মতামত একটু আমাদের দেখুন, আমাদের কমিউনিটি, এজ এ কমিউনিটি আমরা কিন্তু অত্যন্ত সুন্দর একটা কমিউনিটি। আমরা একে অপরকে হেল্প করি, আমাদের এই প্রবণতাটা আমাদের কিন্তু রয়েছে। এখন কথা হচ্ছে যে এই অত্যন্ত যেই তাপদাহটা বা আমরা যে গরমটা অনুভব করছি এখন বর্তমান ব্রিটেনে, এটা কিন্তু আমি 21 বছর 21 বছর প্লাস এই দেশে, তো আমি কিন্তু এটা কিন্তু দেখিনি। কারণ আপনি এই সময়টার মধ্যে এত গরম, এত লম্বা সময়ে আমরা সব সময় মজা করতাম, বা আমাদেরকে মজা করা হতো ব্রিটিশ সামারটা আসলে 4 দিনের হয়। কিন্তু এখনকার যে এক্সপিরিয়েন্সটা, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের সবার জন্য নতুন। কারণ হচ্ছে ব্রিটেনে আমরা এটা, যদিও আমার জন্ম বাংলাদেশে, আমি বাংলাদেশ থেকে বড় হয়ে এখানে এসেছি, তারপরেও এই ইউকের জন্য এটা কিন্তু একটা নতুন একটা জিনিস, এটা সবাই আমরা উপলব্ধি করছি। এখন আসুন বিল্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে বা প্রোটেক্টিং আওয়ার এনভায়রনমেন্ট, এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে এই যে বারবিকিউর যে ইনসিডেন্টটা, এটার ক্ষেত্রে আমি মনে করি কমন সেন্সের ব্যাপার। আমাদের কমিউনিটি, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, সবাই মিলে আমাদের এই সুন্দর যে গ্রেট ব্রিটেন, এটাকে সুরক্ষিত রাখতে হবে আমাদের নিজেদের ভালো থাকার জন্য। এই যে বাগানের মধ্যে যে গাছগুলো, যার মাধ্যমে আসলে এই আগুনের সূচনা, পুলিশকে আসতে হলো, দরজা ভেঙে যেতে হলো, প্রত্যেকটা জিনিসই কিন্তু লস। পুলিশকে আসা এটাও লস, দরজা ভাঙা এটাও লস, বাগানে আগুন ধরা এটাও লস। এখন কথা হচ্ছে যে এই যে অ্যাওয়ারনেসগুলো, এই যেই জায়গা থেকে আমার বাড়িতে, আমার প্রজেক্টে আগুন লাগতে পারে,
যে হ্যাজার্ডগুলো আছে, যে ফায়ার হ্যাজার্ড বলেন আর হেলথ অ্যান্ড সেফটির হ্যাজার্ড বলেন, আমরা যদি এই জিনিসগুলোকে যদি আমরা আমলে আনি, এই জিনিসগুলোকে যদি আমরা প্রিকশনারি হই, এই জিনিসগুলো যদি আমরা না করি, তাইলেই কিন্তু আমাদের প্রবলেম সলভ। এখন কথা হচ্ছে যে থেমস ওয়াটারে আরেকটা ওয়ার্নিং আছে যে আমরা আমাদের বাগানে আমাদের যে মেইন পানি থেমস ওয়াটারে বা সাফোকেন এসএক্স ওয়াটার বা যেই ওয়াটার অথরিটির আন্ডারেই থাকেন না কেন, আমরা যেন পানিটা না দেই, কারণ এই পানিটাকে পরিশোধিত করে ব্যবহার করা একটা অনেক ব্যয়বহুল। যদিও আপনারা বলবেন যে আমরা তো পানির বিল দেই, ভাই তারপরেও এটা পানিটা পান করার জন্য, ব্যবহারের জন্য, এটা গার্ডেনিংয়ের জন্য নয়। এখন কথা হচ্ছে যে যদি আগুন লাগে, এখন আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গার্ডেনের যদি আপনার আগাছাগুলো বড় হয়ে মরে না যায়, তাহলে কিন্তু আপনার ফায়ার হ্যাজার্ডের যেটা আপনার বাড়ির সামনে ময়লাগুলো যদি অপরিকল্পিতভাবে রাখা না থাকে, বিনের মধ্যে যদি বারবিকিউর আপনার অবশিষ্ট অংশগুলো বা কয়লাগুলো যদি না দেওয়া হয়, বা সিগারেটের ধোঁয়া বা সিগারেটটা জ্বলন্ত সিগারেটটা যদি না ফেলা হয়, তাহলে কিন্তু অনেকাংশেই আমরা আমাদের জায়গা থেকে একজন সুস্থ এবং স্বাভাবিক নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করলে অনেকাংশেই অ্যাক্সিডেন্টের যে প্রবণতা বা অ্যাক্সিডেন্টাল ফায়ার হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু কমে যাবে। আর এর জন্য আমাদেরকে কিন্তু কোনো ডিগ্রি প্রয়োজন নাই, কোনো আপনার অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রয়োজন নাই। একটা সুস্থ মানুষ হিসেবে কমন সেন্সটাকে যদি আমরা ইউজ করি, বাঙালিরা আমরা বাঙালি কমিউনিটির একটা অংশ। আমি একজন বাঙালি হিসেবে আমি বলবো যে আমরা কিন্তু এই দেশে গর্ব করি, কারণ হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বা বাঙালি যারা, তাদের কিন্তু ইয়থ ক্রাইম কম, তারা কিন্তু ড্রাগের সাথে মানে এত অন্য কমিউনিটির মতো এত বড় নয়। আমাদের কিন্তু অসম্ভব গুণাগুণ রয়েছে, আমরা এখানে কন্ট্রিবিউটর হিসেবে আছি, আমরা ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে নাম্বার 1, আমরা আরও অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা অনেক ভালো অবদান রাখছি। তাই আমি মনে করি আমরা যারা আছি অ্যাজ এ কমিউনিটি, আমাদের অ্যাওয়ারনেসটা যদি নিজেদের কমন সেন্সটাকে ইউজ করি, তাহলে এই যে বিচ্ছিন্ন অগ্নিপাতের যে ঘটনাগুলো, অগ্নিসংযোগের যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকে কিন্তু আমরা পরিত্রাণ পেতে পারি। এবং সবচেয়ে মূল্যবান যে জিনিস হচ্ছে মানুষের জীবন। একবার যদি কোনো একটা মানুষের জীবন চলে যায়, 100 কোটি টাকার বিনিময়েও কিন্তু সেই জীবনটা আর আমরা ফেরত পাবো না আমাদের কমিউনিটিতে। তাই আমি মনে করি সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের যেটুকু দায়িত্ব, সেই দায়িত্বটা যদি আমরা পালন করি, তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু এইরকম অ্যাক্সিডেন্টাল যেই আপনার অগ্নিসংযোগটা আছে বা অগ্নিপাতটা আছে, এটা আমরা অবশ্যই অনেকাংশে কমিয়ে আনতে পারবো। ধন্যবাদ। আপনার আলোচনা আমি একটু আরেকটি জিনিস যুক্ত করতে চাই। আমরা যারা বেশিরভাগই আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমাদের অনেকের ছোটোবেলায় বাংলাদেশে গেছে, আমরা একটা নেইবারহুড বলে আমরা একটু বড় হয়েছি, আমরা একটা মানে আশেপাশে। এখন যেটা হচ্ছে কি, আমাদের ধরুন ফ্ল্যাটেও থাকলে আমরা নেক্সট ডোর নেইবারে কে আছে আমরা জানি না, কিন্তু এখন এই ট্যাকেল করার জন্য হয়তো আমরা পুরো দেশ অথবা পুরো লন্ডনটা আমরা কাভার করতে পারবো না, কিন্তু আমাদের নেইবারহুডটা কিন্তু আমরা সবাই মিলে অন্তত যদি পুরো ফ্ল্যাটটা দায়িত্ব নিয়ে নিই, যে পাশের বাসায় হয়তো বা যদি একটু অ্যাওয়ারনেসটা তৈরি করি, একটু পজিটিভভাবে চিন্তা করা উচিত। আমরা হয়তো বা কমপ্লেইন করবো না, কিন্তু আমরা যদি এরকমভাবে বলি যে ভাই আপনার গার্ডেনটা একটু ময়লা আছে, আমি কি পরিষ্কার করে দিতে পারি কিনা, এরকমভাবে যদি অ্যাপ্রোচ না করি, হয়তো বা দেখা যাচ্ছে যে দেখুন ওই সময়টা হয়তো কারো হবে না, বাট হ্যাঁ, অলওয়েজ গুড নেইবার ইজ এ ব্লেসিং। আপনার নেইবার গুড আপনার সাথে নাও হতে পারে, আপনি তো সবসময় বাসায় থাকবেন না, ট্রু, কোনো কারণে হয়তো বিল্ডিং এ হলে হয়তো আপনার নেইবার যদি গুড নেইবার আপনাকে ইনফর্ম করবে। এই যে দেখুন আপনার নেইবার কিরকম আচরণ করবে এটা কিন্তু আপনার হাতে না, কিন্তু আপনি নেইবারের সাথে ভালো আচরণ করবেন এটা কিন্তু 100% আপনি এবং আপনার পরিবারের হাতে। তো আমরা যদি ভালো ব্যবহার করি, পৃথিবীতে আমি বিশ্বাস করি কখনোই মানুষ কখনো খারাপ হয় না, আপনার তার আচরণটা খারাপ হতে পারে, বাট আমরা যদি ভালো আচরণ করি আমার নেইবারের সাথে, তা আমি মনে করি না যে আমাদের নেইবার কিন্তু আমাদের সাথে খারাপ আচরণ করবে। আর আপনি যখন একটা মানুষ পাগল ছাড়া আপনি যদি আরেকটা মানুষের উপকার করতে চান, হিতাহিত জ্ঞান ছাড়া মানুষ ছাড়া আমি মনে করি না কোনো মানুষই আপনাদের সাথে খারাপ আচরণ করবে। এখানে সবার স্বার্থ জড়িত। পাশের বাসায় যদি আগুন লাগে আপনার বাসাটা তো পুড়ে যাবে, তো এখানে আপনি যত ভালো হন আর খারাপ হন এটা কিন্তু মাইনে রাখছে না, কারণ আপনার নেইবারের বাসায় যদি অগ্নিসংযোগ হয়, there is a 95% or 99% চান্সেস আপনার বাড়িটাও পুড়বে। তার মানে
আপনি আপনার নিজের স্বার্থে নিজে ভালো থাকার জন্যই এই অগ্নিসংযোগ হতে পারে। এইরকম যদি আপনার নেইবারের কজ হয় তাহলে তাকে বুঝিয়ে শুনে আপনি কিন্তু এর থেকে পরিত্রাণ পেতে পারেন। এখানে আপনি নিজের ভালোর জন্যই আপনার নেইবারের সাথে ভালো ব্যবহার করবেন। আর আপনার নেইবার আপনার সাথে কি ব্যবহার করে এটা কিন্তু আপনার দেখার বিষয় না। আপনার নেইবারের বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িটাও পুড়বে। এই কথা মাথায় রেখেই নেইবারের সাথে যদি কোনো ফায়ার হ্যাজার্ড থাকে, তার গার্ডেনে যদি শুকনো জিনিস পড়ে থাকে, সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যারা আছি আমরা আমাদের একটা দায়িত্ব, আমরা আমাদের নেইবারকে অ্যাওয়্যার করা। এমনও তো হতে পারে বাড়ির মালিক বাড়িটা ভাড়া দিয়ে রেখেছে, তারা যারা ভাড়াটি আছে তারা অনেক ব্যস্ত, তারা হয়তো নজরই দেয় নাই, তারা হয়তো সকালবেলা চলে যায় বিকালবেলা আসে, গার্ডেনে যাওয়ার টাইমই থাকে না। তো অবশ্যই নেইবার যারা থাকে, যে এন্ড্রু ভাই যেভাবে বললো, যারা নেইবার থাকে তাদের সাথে কথা বলে, অবশ্যই একজন নেইবার আরেকজনের নেইবারের নাম্বার থাকা উচিত, বাড়ির মালিকের সাথে একটা সুসম্পর্ক থাকা উচিত, এবং পাড়া প্রতিবেশী যারা আছে সবার সাথে একটা সুসম্পর্ক থাকা উচিত, যাতে করে কোনো দুর্ঘটনা যদি হয়, কোনো অ্যাক্সিডেন্ট যাতে হয়, যাতে করে যারা আপনার আশেপাশে যারা থাকে সবাই যেন আপনাকে হেল্প করতে পারে এবং আপনিও যেন তাদেরকে হেল্প করতে পারেন। ধন্যবাদ। আমরা যদি একটু সায়েন্সের দিকে চিন্তা করি, কারণ যে একটা আগুন লাগার জন্য 3টা এলিমেন্ট আমরা সবাই জানি, একটা ফুয়েল, একটা অক্সিজেন এবং হিট। অক্সিজেনের হিট এখন মধ্যে আছে, কারণ ফুয়েলটা যদি আমরা যদি সরাই দিতে পারি তাহলে আগুনটা লাগবে না। আচ্ছা, আমরা কেন অ্যাওয়ারনেসটা করছি? আমরা চাই যে আসলে এই জিনিসটা আমাদের কিন্তু ধরেন 3-4 বছর 5 বছর আগে আমাদের এই আলোচনাটা করার কোনো মানে অবান্তর ছিল, কারণ সেরকম হিট ছিল না, কারণ পরিবেশটা ওরকম ছিল না। এবং আমি এখন দেখা যাচ্ছে যে আপনি নিউজ দেখেন, ফেসবুকে দেখেন, সবকিছু দেখেন, দেখা যাচ্ছে যে অন্য কোনো নিউজ ইউকেতে নাই যে দেখা যাচ্ছে কোথায় মানে এভরিডে আগুন লাগছে এবং ফায়ার ফাইটাররা মানে নাই। এই কারণে করা আর কি। একটা জিনিস আপনাকে জানতে চাই, আমরা যখন একটা বাইটুলের আমাদের প্রপার্টি থাকে তাদের কিছু নিয়ম থাকে, ঠিক আছে? প্রত্যেক বছর একটা জিনিস করাতে হয়, যেমন ফায়ার অ্যালার্ম থাকা উচিত, যেটা হলো মেইন অপারেটেড, আরেকটা যেটা থাকা উচিত গ্যাস সেফ হিসাবে প্রত্যেক বছর করা উচিত, এবং ইআইসিআই রিপোর্ট যেটা ইলেকট্রিক ইনস্টলেশন কন্ডিশন, এটা 3 বছর পরে করা উচিত। কিন্তু রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে আমার এরকম কিছু মানে আমরা দেখি না। যদি না আমার দরকার নেই, আমার লেজিসলেশন, কিন্তু যেহেতু আমরা এটা অ্যাওয়ারনেস করা দিচ্ছি যে এই 3টা বিষয় যে আলোচনা করি এটা ব্যক্তিগতভাবে করা উচিত কিনা, এটার ক্ষেত্রে ফায়ারের সাথে কতটুকু সম্পর্ক। এখন কিন্তু সিলেক্টিভ লাইসেন্সের আন্ডারে আপনি যদি বাড়ি ভাড়া দিতে চান অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে। যে এখন আসুন মেইন জায়গায় ফিরে যাই, ওয়াই গভর্নমেন্ট ইজ লুকিং ফর সিলেক্টিভ লাইসেন্স, দ্য নেম ইজ এ সিলেক্টিভ লাইসেন্স। আপনি যদি একটা সিঙ্গেল বাড়িকে ভাড়া, আমি যেটা জানতে চাচ্ছি আপনাকে, আমরা তো এটা করি সাধারণত, কিন্তু আমরা যে বাসায় যে থাকি ওটার ক্ষেত্রে তো সেরকম কোনো বাধ্যবাধকতা এখনো করে নেই। ওইটা বাধ্যবাধকতা যেহেতু করে না, আমরা করা উচিত, করা দরকার নেই। ওইটাকে প্রেক্ষিত করলে তাহলে আমরা কি নিজেদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কোন কোন বিষয় আমরা বাধ্যবাধকতা নাই তারপর আমাদের নজর রাখা উচিত? দেখুন, আমরা তো মানুষ, যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে আইনের মধ্যে বাধ্য না করবেন, উই উইল নট ডু ইট। পিপল উইল নট লাইক মাই আনসার, বাট দ্যাট ইজ ট্রু। যখন পর্যন্ত সরকার আপনাকে বলবে না বা ল এনফোর্সমেন্ট এজেন্সি আপনাকে বলবে না আপনার এটা করতে হবে, আপনি ধরে নিতে পারেন 50% মানুষ ইচ্ছাই করবে, কারণ তারা তাদেরকে ভালোবাসে। 50% মানুষ মনে করবে এটা না করলেও তো হয়। যেহেতু এটা না করলে হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা অবশ্যই বাধ্যবাধকতার মধ্যে আনা উচিত। সরকারকে, কাউন্সিলকে এটা বাধ্যতামূলক ভাবে করা উচিত, যাতে করে এটা আমাদেরকে সব সময় এই সার্টিফিকেটগুলো জমা দিতে হয় যে আমাদের বাসায় এই জিনিসটা আছে এবং এই জিনিসটা করতে হবে, আমি মনে করি। জি, ধন্যবাদ। আরেকটা যে জিনিসটা অবশ্য হঠাৎ করে আমার মনে হলো যে আমরা বাসায় আমরা বেশিরভাগ ইলেকট্রিকই ব্যবহার করি, এবং আমরা ব্যবহার করি না করি কিছু কিছু জিনিস আমরা প্লাগ ইন করে রাখি, যেহেতু একটা হিটের সময় যেমন ওটা মোবাইল চার্জার হোক, ল্যাপটপ চার্জার হোক, অথবা টেলিভিশন আমরা সবসময় প্লাগ ইন করে রাখি। এটা একটা ভিতরে যে কোনো একটা ট্রান্সফর্মার অলওয়েজ জেনারেট হয় এবং ট্রান্সফর্মারটা একটু গরম হয়। যেহেতু আগে ঠান্ডা ছিল এটা হয়তো বা সেভাবে কজ করছে, কিন্তু এখন যেহেতু গরমে 2টা গরম মিলে এটা ফায়ার হতে পারে। এই ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা উচিত? অবশ্যই দেখুন, এখানে আপনার হেলথ এন্ড সেফটি এক্সিকিউটিভ থেকে যারা আছে, এইচএসির যারা আছে, তারা কিন্তু বলছে যে আপনার যা প্রয়োজন নেই। দেখুন, আপনি ফর এক্সাম্পল আপনার টিভিটা আপনি এখন দেখছেন না, বা আগামী 5 ঘন্টা বা রাতের 12 ঘন্টা হয়তো আপনি দেখবেন না, কিন্তু টিভিটা কিন্তু অন করা মানে হচ্ছে এর মধ্যে কিন্তু কানেকশনের লাল একটা যে লাইট এটা জ্বলে আছে, এটা কিন্তু একটা ইলেকট্রিসিটি কনজিউম করছে, হোক না এটা অল্প, এটা তো 1 বছরে হয়তো 1 পাউন্ড হবে, বাট ইট ইজ এ লস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেহেতু ইলেকট্রনিক্স একটা ডিভাইস, এই ডিভাইসটা অল টাইম অন রাখা ইজ নট সেফ। কেন বলছি এটা সেফ না? এখন গরম আসছে এই জন্য না, এটা কখনোই সেফ না। আপনি যখন বাসায় আপনি থাকছেন না,
যেটা আপনার প্রয়োজনীয়, এইটা ছাড়া আর বাকি যত কিছু আছে, আপনি বাসা থেকে বের হওয়ার সময় ফ্রিজ নিশ্চয়ই আপনি অফ করতে পারবেন না। যেরকম আপনি করেন 1 মাসের জন্য যদি আপনি চলে যান, তখন কিন্তু ঠিকই আপনি অফ করে যান সমস্ত সার্ভিসগুলো। তো এখন যেগুলো আসলে দরকার নেই, কারণ এখানে প্রত্যেকটা এনভায়রনমেন্টের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট ডিজাইন করা হয়। তো ইঞ্জিনিয়াররা যখন কোনো একটা ডিজাইন করে, ইউকের বাড়ি আর বাংলাদেশের বাড়ি বা সৌদি আরবের বাড়ি বা দুবাইয়ের বাড়ি কিন্তু এক গঠনে গঠন করা হয় না। কারণ এখানে ঠান্ডার জন্য, ঠান্ডা এবং গরমটাকে প্রোটেক্ট করার জন্য এখানে ঠান্ডার জন্য বাড়ি বানানো হয়, মিডল ইস্টে গরমের জন্য বাড়ি বানানো হয়, বাংলাদেশে ঠান্ডা এবং গরম উভয়ের জন্য বাড়ি বানানো হয়। এখন কেন বললাম, বাংলাদেশের ইঞ্জিনিয়ার যেইভাবে বাংলাদেশের বাড়িটাকে ডিজাইন করবে, সৌদি আরবের ইঞ্জিনিয়ার কিন্তু সৌদির আপনার এনভায়রনমেন্টের উপর, এই ইউকের ইঞ্জিনিয়ার ইউকের এনভায়রনমেন্টের উপর। এখন যেহেতু এনভায়রনমেন্টটা বিরূপ আচরণ করছে, মানে হচ্ছে যে আমি 21 বছরই দেখি নাই, অনেকের সাথে আমি কথা বলি, আলহামদুলিল্লাহ তারা 80 বছর প্লাস এই দেশে মানে জীবিত আছেন, তারা কিন্তু তাদের জীবনেও দেখে নাই। তো যেহেতু একটা মানুষ এখানে 50+ ইয়ার ধরে ইউকেতে বসবাস করছে, তারা কখনোই এরকম আবহাওয়া দেখে নাই। তার মানে এখানে যেই ইঞ্জিনিয়ারিংয়ের ডিজাইনের যেই ইকুইপমেন্টগুলো ছিল, ইকুইপমেন্ট মানে হচ্ছে আমি বলছি ডেটা, ইঞ্জিনিয়াররা ডিজাইন করবে ডেটা নিয়ে। আমরা যারা ইঞ্জিনিয়ার আছি লোড নিয়ে বাড়ির ডিজাইন করি, তো এখন তাপমাত্রা নিয়েই তো থার্মাল কন্ডাক্টিভিটির উপর ডিজাইন হবে। এই পরিবেশ তো ইউকের কেউ আগে কখনো দেখেই নাই। তার মানে আমাদের যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলো এর মধ্যে অ্যাডপ্টেড না, বা এগুলো এর জন্য রেডি না। আমাদেরকে মেনে নিতে হবে দেয়ার ইজ এ প্রবলেম ইন ইউকে হাউজিং ডিজাইনের ক্ষেত্রে। এখন আসুন আমাদের যে আপনার ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে, ইলেকট্রিক্যাল যে ডিভাইসগুলো আছে, ডেফিনেটলি ডিভাইসগুলো ইজ নট ডিজাইন ফর আমরা দেখি যে ইসি যদি থাকে, তার মানে ইউরোপীয় ইউনিয়নে আমরা ইউজ করতে পারবো। ইউরোপীয় ইউনিয়নে ইউজ করার জন্য সেফটি যে ইকুইপমেন্টগুলো রয়েছে, ইউরোপীয় ইউনিয়নে ইউজ করার জন্য ডিজাইন যে রিকোয়ারমেন্টটা রয়েছে, নিশ্চয়ই সেই ডিজাইন রিকোয়ারমেন্টে এই গরমটাকে চিন্তা করা হয় নাই। যদি চিন্তা করা হয়ে থাকে, এইগুলো নষ্ট হবে না। তাই এখন আমাদেরকে কি করতে হবে, ভাই আগুন লাগলে তো আমার বাড়িতে লাগবে, তা আমাকেই অ্যাওয়ার হতে হবে যে যেই জিনিস আমার দরকার নাই, এই জিনিসকে আমি অ্যাক্টিভ রাখবো না। আমার টিভিটা যদি অন না থাকে আমি অফ রাখবো, আমার ফ্যানটা যদি আমি না চালাই আমি মেইন সুইচটা অফ রাখবো। এগুলো কিন্তু বোকামি না, এগুলো কিপটামিও না, এগুলো হচ্ছে স্মার্ট ওয়ার্ক। কারণ হচ্ছে আপনি যখন 5 ঘন্টা আপনার বাড়িতে নাই, আপনার টিভিটা কোনো কারণে গরম হয়ে এই আবহাওয়ার সাথে যেহেতু এটা স্যুট করছে না, আপনার কিন্তু টিভি থেকে আগুন লাগতে পারে, আপনার মাইক্রোওয়েভ থেকে আগুন লাগতে পারে, আপনার টোস্টার থেকে আগুন লাগতে পারে, আপনার ফ্যান থেকে আগুন লাগতে পারে, আপনার মোবাইল চার্জার থেকে আগুন লাগতে পারে। তো এখন যেই জিনিসগুলো আপনার মোবাইল চার্জারটা ইউজ হচ্ছে না, সুইচটা বন্ধ করে রাখেন, সিম্পল এজ দ্যাট। তো এখন যেই জিনিস আপনার ইউজ হচ্ছে না, ডেফিনেটলি ওই জিনিসটাকে, সুইচটাকে বন্ধ রাখাটাই হচ্ছে আমি মনে করি স্মার্টনেস। আমি মনে করি এটা কিপটামি না, এটা আপনার পরিবারকে আপনি ভালোবাসেন, আপনি চান না আপনার কোনো একটা ভুলের কারণে, আপনার কোনো একটা গাফিলতির কারণে আপনার বাসায় আগুন লাগুক। এটা আমি মনে করি একটা বুদ্ধিমান পুরুষ অথবা মহিলা যেই হন না কেন, আপনাদের এটা বুদ্ধির প্রকাশ হবে, এবং আপনি যে আপনার পরিবারকে ভালোবাসেন, এই অ্যাকশনের মাধ্যমে আপনি কিন্তু এটাই প্রমাণ করবেন যে আপনি আপনার বাড়িতে যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে, যেই ডিভাইস থেকে অগ্নিপাত হতে পারে, এই চরম হিট ওয়েভের মধ্যে অগ্নিপাত হতে পারে, আপনার আগুনের কারণ হতে পারে, এগুলোকে বন্ধ রাখাই আমি মনে করি এটাও একটা বহিঃপ্রকাশ যে আপনি আপনার পরিবারকে, আপনি আপনার সমাজটাকে ভালোবাসেন। ধন্যবাদ। দর্শক, আমরা অ্যাওয়ারনেসের কথা চিন্তা করছিলাম, আমরা বলতে চাই না যে আপনি যেটা করছেন না, তারপরে আমরা জাস্ট অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই এগুলো যদি আমরা যদি এগুলো মেনে চলি বা এগুলো যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা হয়তো বা এই মানে অনাকাঙ্ক্ষিত যেই আগুনটা ধরো এখানে আমরা বেঁচে থাকতে পারবো অথবা হবে না আর কি। আরেকটা যেটা যুক্ত করতে চাই, যেহেতু আমরা দৈনন্দিন জীবনে আমরা বন্ধ রাখার জন্য বলছি, যে হয়তো যদি মোবাইল ডিভাইস অথবা ল্যাপটপ চার্জে, আমরা যেহেতু একটা সামার চলছে, আমাদের কিন্তু হয়তো বা যে কারণে আমাদের একটু হলিডে করতে হবে, অথবা 3 দিন 4 দিন 5 দিন, আমাদের হয়তো বা 15-20 দিনও, সেই ক্ষেত্রে হয়তো বা এই প্রিকশনগুলো নেওয়া ঠিক আমি মনে করি। এই ব্যাপারে কোনো কমেন্ট করতে চান কিনা? অবশ্যই, দেখুন আমরা অবশ্যই শুধু হলিডে যাওয়ার ক্ষেত্রে না, আমরা জানি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির আমাদের এক বড় ভাই, ওনার যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, উনি পার্সোনালিও আমি ওনাকে চিনি, কারণ উনি আমার মুরব্বী, আমাকে অসংখ্য ভালোবাসেন, মুজিবুর রহমান মুজিব ভাই, এবং উনি কিন্তু আমাদের ক্লায়েন্টও।
ওনার সাথে আসলে কমিউনিটিকে ওনার মতো মানুষ অনেক কিছু দিয়েছেন। এই যে নট অনলি যে আপনারা মানে বাসাটারই শুধু মোকাবেলা করবেন বা প্রিকশন নেবেন, হলিডেতে গেলে আপনাদের বাচ্চা কাচ্চা এবং আপনাদের পরিবারকেও আপনারা কিন্তু সেফ রাখবেন। আমরা চাই না এই মুজিব ভাইয়ের ফ্যামিলি, আল্লাহ ওনাদেরকে সেই ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক এবং তাদের যেই লস হয়েছে এটাকে যাতে তারা মেনে নিতে পারে, তাদের জীবনটাকে যাতে আগে নিতে পারে, আল্লাহ যেন তাদেরকে সেই সহনশক্তি দেয়। এবং আমি আশা করব সমস্ত কমিউনিটির মানুষের কাছে, মুজিব ভাইয়ের ফ্যামিলি সহ আমাদের সমস্ত মানুষের ফ্যামিলির জন্য আমরা যেন প্রেয়ার করি আল্লাহর কাছে, যে যেই ধর্মের হন না কেন সেই সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করুন যাতে এই কমিউনিটির মানুষগুলো যাতে আর কোনো মানুষ যাতে এরকম অ্যাক্সিডেন্টের শিকার না হয়। হলিডেতে যখন যাবেন অবশ্যই আপনাদের নিজের পরিবারের মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখবেন, চেষ্টা করবেন যাতে একসাথে থাকেন। হলিডে আনন্দের জন্য, হলিডে নিজেদের মানসিক বিকাশের জন্য, এই হলিডেটা যেন আবার আপনাদের কোনো দুঃখের কারণ না হয়। অবশ্যই হলিডেতে যাওয়ার ক্ষেত্রে বাড়ির ক্ষেত্রে যে জিনিসগুলো রয়েছে, যে প্রিকশনগুলো আপনাদেরকে নিতে হবে এবং যে জিনিসগুলো আপনার ক্ষতি করতে পারে অবশ্যই ফায়ার অ্যালার্ম আপনারা বন্ধ করে যাবেন না, ডেফিনেটলি নট। কিন্তু যেই আপনার টোস্টারের যে কানেকশনটা আছে, আপনার মাইক্রোওয়েভের যে কানেকশনটা আছে, আপনার কুকারের যে কানেকশনটা আছে, এইগুলো যেগুলো আসলে আপনার প্রয়োজন নেই, যেগুলো আপনার টিভি, আপনি 20 দিন হলিডেতে থাকলে আপনার বাসায় তো কেউ টিভি দেখবে না রে ভাই, তো অবশ্যই আপনি টিভিটা অফ করে যাবেন। তো আপনার যে জিনিসগুলো আপনার প্রয়োজন অবশ্যই এগুলো অন করে যাবেন, যে জিনিসগুলো আপনার প্রয়োজন নেই এগুলোকে অবশ্যই আপনারা একটু সময় নিয়ে আপনারা এগুলো অফ করে যাবেন। আপনার যে মূল্যবান, আপনার যদি আগুন লাগে আপনার বাসাটাই কিন্তু পুড়বে ভাই বা বোন, আপনারা যাই বলেন না কেন। তো এখন আপনার ভালোর জন্যই এই এবং কমিউনিটিতে অনেকে ভুলে যেতে পারে, আপনার একজন ভাই হলিডে যাচ্ছে, তাকে একটা ফোন করে বলে দেন এই জিনিসগুলো করেছো কিনা, সে তো ভুলেও যেতে পারে। বা তাই আপনি যদি আজকে এই ভালোবাসাটা তাকে দেখান যে তোমার মেইন ডোরটা ঠিকমতো বন্ধ করেছো কিনা, তোমার চোলাটা বন্ধ কিনা, চোলার কানেকশনটা অফ কিনা, সেও কিন্তু যখন জানবে আপনি হলিডেতে যাচ্ছেন আপনার জন্য করবে। ভুলটা আপনার দ্বারা হতে পারে, আমার দ্বারা হতে পারে, আপনার বন্ধু, আমার বন্ধু, সমাজের যে কোনো মানুষের দ্বারা হতে পারে। ভুলে যাওয়াটাই হচ্ছে মানুষের প্রবণতা। তাই আমি চিন্তা করে দেখুন, আমাদের একটা কোর্স অফ অ্যাকশন বা আপনার একটা ফোন কল, আপনার একটা অ্যাওয়ারনেস আরেকটা মানুষকে কিন্তু দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে পারে। তো তাই আমি মনে করি এজ এ কমিউনিটি আমরা অনেক লাকি, আমরা একটা ক্লোজ কমিউনিটি। আমি দেখেছি যে কমিউনিটির বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্ত মানুষের কিন্তু আপনার আগমন হয়। কমিউনিটির কোনো দুঃখের সংবাদেও কিন্তু আমরা দেখেছি সবাই আসেন সমবেদনা জানানোর জন্য। এই কমিউনিটিটাকে আরও ভালো রাখার জন্য আমরা একে অপরের পাশে দাঁড়াতে চাই। ধন্যবাদ। আমরা একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আমরা মোটামুটি অনেক বাসায় দেখেছি আমরা একটা সিকিউরিটি অ্যালার্ম রাখাই, কোনো ফোর্সফুলি যদি আমাদের বাসায় কেউ ঢুকে সেই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে এবং লোকাল একটা সাপোর্ট সেন্টার আছে, সেখান থেকে সাথে সাথে পুলিশে খবর দেওয়া হয় এবং পুলিশ ইন্টারভেন করে। এরকম কোনো সার্ভিস আছে কিনা, ধরেন ফায়ার অ্যালার্ম মনিটরিং সিস্টেম এবং উইথ র্যাপিড ইন্টারভেনশন, এরকম কোনো সিস্টেম আছে কিনা? দেখুন ইউকেতে এখনই সময় হচ্ছে কিনা এটা ইনস্টল করার জন্য? দেখুন আপনার এখানে মানে আই এম নট হিয়ার টু অ্যাড for some company, for the safety, কারণ আমরা চাই না কোনো মানুষ, এখানে আপনার অ্যাফোর্ডেবিলিটি আছে, কমিউনিটির সবাই হয়তো অ্যাফোর্ড করতে পারবে না। দেয়ার ইজ এ হ্যান্ডফুল অফ কোম্পানি যারা আপনার এরকম আপনার ইনসিডেন্টকে আপনার খুব শীঘ্রই আপনার তারা কিন্তু রেসপন্স করে এবং আছে। এর জন্য কিন্তু আপনাকে ইউ হ্যাভ টু পে মান্থলি ফিস। তো এখন যারা অ্যাফোর্ড করতে পারবেন আলহামদুলিল্লাহ, যারা অ্যাফোর্ড করতে পারবেন না তাদের ক্ষেত্রে তো এটা আবার সঠিক হবে না। তাই আমি মনে করি যে এখানে আসলে নিজেদের অ্যাওয়ার থাকা এবং নেইবারকে অ্যাওয়ার করা, এর মাধ্যমেই কিন্তু 90% আপনার আমাদের যে প্রবলেম এটা কিন্তু সলভ করা সম্ভব। বাট ইফ সামবডি ক্যান অ্যাফোর্ড ইট, definitely they can have it. There is a lot of company, there is a lot of good reputed company যারা এই ফায়ার অ্যালার্ম সিস্টেমটাকে ইনস্টল করে, মনিটর করে, সিসিটিভি ইনস্টল করে, মনিটর করে এবং এর রেসপন্সও কিন্তু অনেক ভালো। তো যেই সমস্ত ভাই বোন আপনারা অ্যাফোর্ড করতে পারবেন, ডেফিনেটলি আমি মনে করি এটা একটা খুব ভালো একটা জিনিস। আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন আপনারা ইনস্টল করতে পারেন, বাট অ্যাওয়ারনেসটা কিন্তু সবসময় থাকা উচিত। আমার প্রিয় দর্শক, আমরা অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করছি এবং এটা প্রপার্টির বাইরে একটা অ্যাওয়ারনেস আছে যে আমাদের প্রতিদিন ট্রাভেল করতে হয় এবং ট্রাভেল করতে হয় অনেকের বেশিরভাগ আমরা যে বিষয় নিয়ে ট্রাভেল করি আমাদের গাড়িতে ট্রাভেল করতে হয়। আমি জানি না, আমি যেহেতু ওই বিষয়ে আমি বিশেষজ্ঞ না যে আমাদের গাড়িগুলো সেই ইকুইপমেন্টসের মতন তৈরি কিনা, এই হিটটা কি করতে পারছে কিনা। ডেফিনেটলি নট, কারণ হচ্ছে আপনি প্রতিদিন দেখবেন যে গাড়িতে আগুন লাগছে, প্রত্যেকদিন ইঞ্জিনগুলো ওইভাবে হয়তো আই এম নট এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা আমি অ্যাওয়ারনেসের জন্য
ইঞ্জিনিয়ার না, বাট যেহেতু ট্রাভেল করি ফ্রিকোয়েন্টলি, আমি কিন্তু M25 বলেন, M40-তে বলেন, A1-এ বলেন, যে কোনো জায়গায় আমার যেহেতু সচরাচর মানে লন্ডনের বাইরে যাওয়া হয়, আমি 8-10টা শহরে ফ্রিকোয়েন্টলি আমি ট্রাভেল করি। আমি কিন্তু গত কয়েকদিন ধরে বা 2 সপ্তাহ ধরে কিন্তু অলওয়েজ আপনার 1-2টা গাড়িতে আপনার ধোঁয়া উঠতে দেখি। তার মানে কি, যেহেতু হাইওয়েতে থাকি, মানে সমবেদনা জানানো উচিত, কিন্তু পারি না, কারণ হচ্ছে 70 মাইল 60 মাইলে তো আপনি দাঁড়াতে পারবেন না। বাট কষ্ট লাগে, যে কষ্টটা হচ্ছে যে এইরকম ইনসিডেন্টগুলো অহরহই হচ্ছে। তাই আমি মনে করি যে এখানে অবশ্যই আমাদের ভাই বোনদেরকে অ্যাওয়ার থাকা উচিত, যে গাড়িতে ঠিকমতো আপনার পানিগুলো আছে কিনা, ইঞ্জিন অয়েল আছে কিনা। কারণ আপনার গাড়িটাকে ওভারহিট করতে পারে কোনো কারণ, আপনি জানা মতো এটাকে কিন্তু অবশ্যই আপনাদের ধ্যান দেওয়া উচিত, এবং মনোযোগ সহকারে বড় কোনো জার্নিতে যাওয়ার আগে অবশ্যই যেই সেফটি চেকগুলো আছে গাড়ির ক্ষেত্রে, এগুলো কিন্তু আমি মনে করি করা উচিত। যে এটাই বলছিলাম যে যদি সুযোগ হয় আরেকবার মেকানিকরে দেখিয়ে গাড়িটা ঠিক আছে কিনা করার জন্য। আর যেটা হলো যে ধরেন যেই সময়টা বেশি হিট থাকে ওই সময়টা একটু ট্রাভেল না করা, এবং ট্রাভেল করার সময় প্রয়োজনীয় পানি বা যেটা করা এবং ফুয়েল টুয়েল আছে কিনা। আরেকটা যেটা আমি খেয়াল করেছি আমাদের ইসে ব্রেকে যাওয়ার আগে আমি জাস্ট বলতে চাচ্ছি যে আমরা যেটা দেখেছি যে আপনি 5 মিনিটেরও রাস্তায় যাবেন, দেখা যাচ্ছে যে যাওয়ার আগে যদি আমি ওই মডার্ন নেগভেট যদি না করি, দেখা যাচ্ছে যে ওই 5 মিনিটে 1 ঘন্টা হয়ে যায়, কারণ ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এর জন্য কোনো জায়গায় যাওয়ার আগে একটু রিসার্চ করে যাওয়া উচিত আসলে কতটুকু লাগবে, কোনো অল্টারনেটিভ ওয়ে আছে কিনা এই হিটের সময়। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম অ্যাওয়ারনেসে, খুব হিট, এবং আমরা সেই আগুনের প্রবণতা দিচ্ছি এখান থেকে কীভাবে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা সচেতন হতে হবে, সেখানে আমরা আলোচনা করছিলাম। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতি যাব, বিরতির পরে আবার আমরা ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। বিশেষ করে প্রলং সামারের কারণে সেখানে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা কিভাবে সচেতন হয়ে আমরা আমাদের সেই যদি লাগার আগেই যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে আমাদের জন্য সবার জন্য ভালো হবে। আমরা চাই না যে কোনো প্রাণ যাক, এবং আমরা যাতে এই সুস্থভাবে জীবনযাপন করতে হয় সেভাবে আমরা আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনাদের সকলের সেইভাবে আপনারা আপনার নিজেদের প্রত্যেকটা জায়গা থেকে সেই অ্যাওয়ারনেসগুলো আশা করি আপনারা করবেন, সেই আশা করি আর কি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা করছিলাম যে একটা জিনিস ধারণা করা যাচ্ছে, যেটা আমি ইঞ্জিনিয়ার সাথে আলোচনা করতে চাচ্ছি, যে প্রপার্টি মার্কেট একটু স্থবির হয়ে আছে, কিন্তু আবার দুই রকম দেখা যাচ্ছে যে মার্কেটে আমাদের প্রপার্টি কম আছে, এবং দেখা যাচ্ছে যে যারা বিক্রি করছে তারা ক্রেতা পাচ্ছে না, আবার যারা ক্রেতা যেই দামে মার্কেটে যে বাড়িটা আছে তার থেকে বেশি মূল্যে তাকে ক্রয় করতে হচ্ছে। সো এটা একটা ভিন্ন একটা চিত্র দেখা যাচ্ছে, এটা আনস্টেবল। এইটা কেন হচ্ছে এবং কোন দিকে যেতে পারে, এই বিষয়ে যদি আমাদের একটু বলেন। দেখুন, মার্কেটটা এখন আনস্টেবল বিভিন্ন কারণে। কারণ আমরা জানি যে সরকারের নতুন লিডার এসেছে, আমাদের নতুন প্রাইম মিনিস্টার ইউকেতে আছেন। এখন কথা হচ্ছে যে যদিও লেবার পার্টি একই পার্টি ক্ষমতায় আছেন, বাট যেহেতু খুব দ্রুত সরকারের নীতি নির্ধারক বা নেতৃত্বে স্থানীয় যে মানুষটা প্রধানমন্ত্রী, যেহেতু প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে, মার্কেট অনেক দিন থেকেই আপনার কেয়ার স্টারমারের রিজাইনের পর থেকে বা ঘোষণার পর থেকে আপনার এখানে কিন্তু একটা মার্কেটে অস্থিরতা আছে। আবার মিডল ইস্টের যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা বিরাট একটা ঝামেলার মধ্য দিয়ে মানে আপনার বিশ্বের যে অর্থনীতিটা এটাই কিন্তু আপনার যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে এখানে মার্কেটের একটা দুই রকমের আমরা কিন্তু দ্বিচারিতা দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার অনেক বাড়ি কখনোই বিক্রি হচ্ছে না, আর অনেক বাড়িতে আপনার অনেক হাই প্রাইসে মানুষ ক্রয় করছে। এটা ডিপেন্ড করছে কোন জায়গায়, কোন লোকেশনে মানুষের চাহিদাটা কীরকম। এখন আমরা সবসময় বলে থাকি যে এখনকার যে মার্কেটটা, এই মার্কেটটা কিন্তু বায়ারদের মার্কেট। তার মানে হচ্ছে যে এখানে প্রপার্টি প্রাইস কিন্তু অনেক কম মানে হচ্ছে যে আমরা 2-3% কম, কিন্তু লন্ডনের প্রপার্টিতে বা ইউকে প্রপার্টিতে ইজ এ হিউজ ডিফারেন্স। যেহেতু গত 4 থেকে 6 মাস ধরে প্রপার্টি ট্রানজ্যাকশনের যেই প্রবণতা, এই প্রবণতাটা কিন্তু আগের মতো নেই। এখানে যেহেতু একটা স্থবিরতা আছে বা স্থিরতা আছে, এই জন্য
এই যে মার্কেটের যে একটা দ্বিচারিতা, বা যেটা বলবো যে একটা প্রপার্টি বেশি দাম দিয়ে ক্রয় করতে হচ্ছে আর একটা প্রপার্টি বিক্রি হচ্ছে না, এটা কিন্তু আমরা হয়তো এখনকার যে এখন আমরা প্রেডিক্ট করছি যে একটা গ্রোথ হবে ইউকে প্রপার্টি মার্কেটের একটা মার্কেট যে আগের অবস্থায় ছিল সে আগের অবস্থায় আবার ফিরে যাবে। বাট এই মুহূর্তে আমি মনে করি এটা বায়ারদের মার্কেট। আমাদেরকে অবশ্যই যাদের কাছে হেলদি ডিপোজিট আছে, যাদের কাছে অনেক পয়সা আছে, তাদের জন্য এটা বেশ ভালো একটা মার্কেট। বাট আমি মনে করি যে আমাদের বায়ারদের ক্ষেত্রে বা আমরা যারা ক্রয় করতে যাব অবশ্যই আমরা সচেতন থাকব, আমরা ওই প্রপার্টিটাই ক্রয় করব যেটা আসলে আমাদের লাইফস্টাইলকে স্যুট করে এবং সঠিক প্রাইসে। ধন্যবাদ। সেই একইভাবে যে প্রপার্টি মার্কেটের সাথে সাথে কনস্ট্রাকশন মার্কেটটা অনেক সময় বলা হচ্ছে যে শ্রিঙ্ক হয়ে গেছে, যতগুলো কাজ হওয়ার কথা তার চেয়ে অনেক কম হচ্ছে, এবং এই ক্ষেত্রে অনেক এবং যা এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে লোক নিয়োগের ক্ষেত্রে অনেক কম হয়েছে। যেমন দেখা যাচ্ছে যে গত কোয়ার্টারে প্রায় 4,000 লোক মানে কম ভ্যাকেন্সি মার্কেটে এসছে। মানে দেখা যাচ্ছে যে এই বছরটা একটু ধীর তালে যাচ্ছে, কিন্তু একটা জিনিস আশার ব্যঞ্জক আছে যে এই অনেকেই বলছে যে এই বছরটা একটা রিকভারির বছর। 2027 থেকে গ্রোথটা অনেক গ্রোথ হবে, প্রায় 1.78% 2.8% হয়ে যাবে। এবং এর পিছনে কারণগুলো জানি না, আপনার কাছে বললো যে আমরা এই এখন থেকে 2007 পর্যন্ত সাস্টেন করার মতন অবস্থা আছে কিনা, এবং বা যে গ্রোথটা হবে ওটার জন্য 27 পর্যন্ত, এবং গ্রোথটা যে হবে ওটার জন্য আমরা রেডি কিনা। এখানে আমার উত্তরটা হবে আসলে মিশ্র, ইয়েস আবার নো। গ্রোথের জন্য আমরা রেডি না। সাস্টেনেবল হবে কিনা, অবশ্যই সাস্টেনেবল হবে। এজ এ কান্ট্রি ব্রিটেন ইজ সেফ, কারণ হচ্ছে এখানে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বা এফসিএ বা আপনার বলেন ফাইন্যান্সিয়াল রেগুলেটর যারা, তাদের কিন্তু খুব কড়া নিরাপত্তা থাকার কারণে পৃথিবীর অন্য দেশে যেরকম বা আপনার ফাইন্যান্সিয়াল যেই মানে আপনার স্ক্যামটা করা যায়, এখানে ইউকেতে কিন্তু এই স্ক্যামটার সুযোগ অনেক কম। হয় না বলবো না, আমরা জানি যে হয়, বাট অনেক সুযোগ কম। এখানে গ্রোথের জন্য ইউকে রেডি কিনা, ইট ইজ অ্যাবসোলুটলি নট রেডি। আর কেন 2027টাকে গ্রোথের বছর মনে করা হচ্ছে যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে গ্রোথটা 1.8% হবে। 1.8% ইজ এ হিউজ গ্রোথ আপনি যদি চিন্তা করেন, হোল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। তো এবং ধারণা করা হচ্ছে যে বাই 2029 2.8%, দ্যাট ইজ এ লাক্সারি আমি বলবো, কারণ হচ্ছে এটা খুব বেটার হবে। এখন এটা পসিবল কিনা, 100% পসিবল। সরকারের অনেকগুলো প্রণোদনা ঘোষণা করা হয়েছে, বাট ডু উই হ্যাভ এনাফ কনস্ট্রাকশন ওয়ার্কার? আনসার ইজ নো। আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে? নাই। আমরা রেডি না, বাট ইট ইজ পসিবল যদি প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, আপনার লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর সবাই একসাথে মিলে যদি কাজ করে। নতুন প্রধানমন্ত্রী এসেছেন, ওনার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে, উনি যে সোশ্যাল হাউজিংটা, মানুষের একটা মৌলিক চাহিদার মধ্যে একটা হচ্ছে যে বাসস্থান, সে থাকার একটা জায়গা, সরকার তার সেই থাকার জায়গাটা তাকে দিতে চায়, এটাই হচ্ছে। এবং আমি মনে করি এটা যদি করতে পারে, আমরা যারা বিল্ড এনভায়রনমেন্টের সাথে কাজ করি, আমরা যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের জন্য এটা হবে ঈদের মতো। কারণ হচ্ছে যে এখানে যদি বিল্ড হয়, এখানে যদি কনস্ট্রাকশন হয়, আপনি বাড়ি না বানিয়ে তো একটা মানুষকে তার থাকার বাসস্থান দিতে পারবেন না। আপনি এটা সোশ্যাল হাউজিং 20% হোক, 35% হোক, যাই হোক না কেন, আপনাকে প্রথমে বাড়ি বানাতে হবে। বানানোর জন্য আপনার জায়গা প্রয়োজন, জায়গা আপনার আছে, ইউকেতে তো জায়গার অভাব নেই। এখন কথা হচ্ছে যে আপনি বানাবেন কিভাবে। বানাইতে হলে আপনাকে মেটেরিয়াল লাগবে, বানানোর জন্য দক্ষ অদক্ষ শ্রমিক লাগবে। এই জিনিসটা একটু যুক্ত করতে আপনি কেন আপনি একবারে মানে টু ডি পয়েন্টে কথা বলেছেন। আপনি বলছেন ম্যাটেরিয়ালস লাগবে এবং যোগ্য লোক লাগবে, দক্ষ এবং অদক্ষ লাগবে। এবং প্রত্যেক বছর এভারেজে ধরেন এখন থেকে 2030 পর্যন্ত প্রায় 41,200 জন প্রত্যেক বছর লাগবে। তার এগেনস্টে কেন ম্যাটেরিয়াল কথা বলছি, যে স্টিল ফ্যাব্রিকেশন থেকে শুরু করে এগুলো পাওয়া যাচ্ছে না, এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল কস্ট আপনার 5 to 15 এবং 25% পর্যন্ত হু করে বেড়ে গেছে। সো এই মানে এখানে দেখুন, এটা হচ্ছে অর্থনীতির ভাষায় বলে সাপ্লাই এবং ডিমান্ড। তো এখানে আপনার এখানে ডিমান্ড আছে, আপনার সাপ্লাই নাই, অবশ্যই আপনার প্রাইস বাড়বে। there is no other option। এখানে আপনি না প্রাইস যদি বাড়ে তাহলে এফোর্ড করবে কিভাবে মানে সাধারণ বাট দ্যাটস গভর্নমেন্ট টু থিংক। গভর্নমেন্টের তো এখন দেখুন, এখানে আপনার অবভিয়াসলি একটা গ্রুপ এসে বলবে যে বিদেশ থেকে লোক আসতে পারবে না, ভাই তোমার কাজ করবে কে?
এখানে নির্মাণ শ্রমিক, আমি বিল্ড এনভায়রনমেন্টে কাজ করি, আপনি দেখেন আপনার মানুষ কত পার্সেন্ট মানুষ বাইরের। এই যে ব্রেক্সিট করার কারণে, ইউরোপিয়ান ইমিগ্রেশন না আসার কারণে, এই যে আপনি বলছেন যে এক্স্যাক্টলি ইফ আই ওয়ান্ট টু গিভ ইউ, বাই 2029 2,60,000 শ্রমিকের শর্ট হবে। কেন? আপনার এইজিং পপুলেশন, আপনার যে স্কিল ওয়ার্কার আছে সেই স্কিল ওয়ার্কাররা রিটায়ার করবে। আপনি তো একটা মানুষকে বলতে পারেন না যে ভাই তুমি মৃত্যু সজ্জা পর্যন্ত কাজ করো। দ্যাট ইজ নট দ্য ইউ ক্যান আস্ক। যারা কাজ করে কেন রিটায়ারমেন্টে যাবে কেন? কারণ তার লাইফটা যেই যতটুকুই বেঁচে থাকে তারপরে সে এনজয় করবে। গভর্নমেন্টের ডিউটি এটা হচ্ছে, গভর্নমেন্ট শুড প্রোভাইড। এখানে দেখুন, আমি জানি 600 মিলিয়ন গভর্নমেন্টের একটা স্কিম আসতেছে, কি যে আপনাকে কনস্ট্রাকশনে রিটেইন করা, মানুষকে ট্রেইন আপ করা, এই সমস্ত বিষয়ে 600 মিলিয়ন। ইজ ইট এনাফ ফর নেক্সট 5 ইয়ার্স? অ্যাবসলিউটলি নট। আপনি কিভাবে একটা আপনাকে তো ট্রেন আপ করতে হবে। এখানে মোর দেন 50% ইঞ্জিনিয়ার ইজ ফ্রম অ্যাব্রড। আপনি তো নিজের লোকাল চাহিদাগুলো পূরণ করতে পারছেন না। এখন আবার আরেকটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে যখন এই যে দেখুন শর্টেজ স্কিলে আপনার ভিসা দেওয়া শুরু করলো যে বিদেশ থেকে ট্যালেন্ট আনবে, আমাদের মতো মানুষ কিন্তু যারা এটাকে বাজেভাবে ব্যবহার করে। কেন বললাম? কারণ হচ্ছে আপনি দেখবেন যে যখনই কোনো সুযোগ আসে এটাকে সরকার কিন্তু এটাকে বিশ্রী লেভেলে আপনার যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। এই জিনিসগুলোর মধ্যে আমি মনে করি সচেতনতা আনা উচিত। স্কিল লেবার মিনস স্কিল লেবার। আপনি ব্রিটেনকে যদি আপনি পৃথিবীর মধ্যে একটা, অবভিয়াসলি ইজ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড, এখানে যদি পৃথিবীর অন্যান্য 4.3 ট্রিলিয়ন ইকোনমি জিডিপি অ্যাকর্ডিং টু জিডিপি, এটা আপনার আমেরিকার সামনে তো এটা কিছুই না। আমেরিকার 32 ট্রিলিয়ন, চায়নার 22 ট্রিলিয়ন। তো এখানে আপনি পুরো ইউরোপ মিলিয়ে তো আমেরিকার দ্বারা কাছে না। বাট এখানে এটাকে যদি আপনাকে সাস্টেইনেবল করতে হয়, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ইজ ওয়ান অফ দ্য মেজর ইন্ডাস্ট্রি। এটাকে ছাড়া আপনি অর্থনীতিকে চিন্তা করতে পারেন না। আমরা এভরিডে ফেস করি আপনার স্কিল শর্টেজ। বাট গভর্নমেন্টের কিন্তু আরও বেশি করা উচিত। কিন্তু গভর্নমেন্ট কিন্তু, এবং যেই প্রণোদনাগুলো দিচ্ছেন এগুলো যাতে রাইট জায়গায় যায়, এগুলো যাতে সার্টিফিকেটধারী মানুষের কাছে না যায়, এবং এগুলো যাতে শুধু একটা ট্রেনিং ইনস্টিটিউশন আছে, এরা ট্রেনিং করালো কি করালো না, আবার টাকা উঠায় নিল, এই পর্যায়ে যাতে না যায়। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির যে জন্য যা দরকার এটা যেন রাইট কনস্ট্রাকশন পিপলের কাছে আসে, এবং রাইট মানুষ যাতে ট্রেন আপ হয় এই দেশটাকে বিল্ড করার জন্য, সেই দিকে কিন্তু সরকারকে এবং ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোকে কিন্তু আপনার মনোযোগী হতে হবে, এবং এটাতে কিন্তু কনসেন্ট্রেট করতে হবে। এবং আমি মনে করি সরকারকে আরও বেশি এগিয়ে আসতে হবে, আরও বেশি সাবসিডারি দিতে হবে। এখানে আমাদের এই ব্রিটেনে যত ওয়ার্কার দরকার, যত স্কিল লেবার দরকার, যত স্কিল মানুষ দরকার, এগুলোর 70-80% আমাদের হোম গ্রোন হতে হবে, এখানেই ট্রেন আপ হতে হবে। আর বাকি যেটা না, 100% কোনো দেশই পারে না, কখনোই পারেনি। বাকিটা যাতে ব্রড থেকে আনা যায়, এবং যাতে সঠিক লোকগুলো আনে। একটা ব্রিকলেয়ার আসবে, সে যাতে আসলেই ব্রিকলেয়ার হয়। একটা প্লাম্বার আসবে, সে যাতে আসলেই প্লাম্বার হয়। এই জিনিসগুলো কিন্তু সরকারকে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে অবশ্যই এটাকে নিশ্চিত করতে হবে। আর না হলে কিন্তু যে শেফ, সে কিন্তু ব্রিকলেয়ারের কাজ করতে চাইবে। আমি বলতেছি না যে কাজ করতে পারবে না, বাট এই জিনিসগুলো যাতে না হয় এটা কিন্তু সরকারকে অবশ্যই মনোযোগী হতে হবে। এবং আপনার সাথে একটু যুক্ত করতে চাই, এটা হলো দায়িত্ব কিন্তু আমাদেরই, কারণ ব্রিটেনে আমরা সুষ্ঠুভাবে বসবাসের জন্য একটা সুন্দর একটা দেশে, এবং আমাদের কন্ট্রিবিউশন সবার থাকা উচিত যাতে এটা নষ্ট না হয়ে যায় এইভাবে। সেই জন্য আপনি যেটা বলেছেন যে মানে স্কিল লোকটাকে আনা উচিত, এবং সেইভাবে আমরা আশা করি। এবং এই যে অনেক আগে আমরা আলোচনা করেছিলাম, যখন একটা ক্রাইসিস থাকে তখন একটা অপরচুনিটি আমরা চিন্তা করি। সো আমরা দেখতেছি এখানেও একটা ক্রাইসিস একটা আছে একটা, এবং গভর্নমেন্টও কিছুটা এগিয়ে আসছে। আপনি বললেন অবশ্যই যেটা অপ্রতুল না, মানে 600 মিলিয়ন ইজ নট নাথিং ফর 5 ইয়ার্স। সো এই ক্রাইসিস এবং অপরচুনিটি কমিউনিটি দুইটা সবকিছু মিলে আমরা একটু অলমোস্ট 2 মিলিয়ন লোক আপনার কনস্ট্রাকশনের সাথে জড়িত, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এই 2 মিলিয়ন লোকের আপনি যদি চিন্তা করেন যে আপনার 200,000 মানুষ, 200,000 স্কিল মানুষ আপনার এই 2 মিলিয়ন ওয়ার্কফোর্স থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন এই গ্যাপটা আপনি কিভাবে পূরণ করবেন? এই গ্যাপটা পূরণ করার জন্য আপনার অ্যাপ্রেন্টিসশিপ লাগবে, এই গ্যাপটা পূরণ করার জন্য আপনার কমিউনিটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লাগবে, এই গ্যাপটা পূরণ করার জন্য আপনার নতুন ট্রেনিং ডিজাইন করা লাগবে। আপনার এই যে ধরুন এখন যে আমরা যেই অতিরিক্ত হিট নিয়ে কথা বলছি, এখানে আমাদের এই ইউকে থেকে এনাফ আপনার বিএভি ইঞ্জিনিয়ার আছে যারা এসি ডিজাইন করতে পারবে? আই ডোন্ট থিঙ্ক সো।
বা থাকলেও আমি জানি না। এখন কথা হচ্ছে যে যখন আপনি কোনো ক্রাইসিস দেখবেন, এই ক্রাইসিস ক্রিয়েট অপরচুনিটি, তো এই অপরচুনিটিটাকে কাজে লাগানোর জন্য যা দরকার আমি মনে করি বাঙালি কমিউনিটিতে আমাদের ভাই বোনদেরকে এগিয়ে আসা উচিত, আমাদের ছেলেপেলে যারা আছে আর তারা কিন্তু এই বিল্ড এনভায়রনমেন্টে আসা উচিত আমি মনে করি। ধন্যবাদ। এবং আমরা অনুষ্ঠানের প্রথমেই যেটা আলোচনা করেছিলাম যে অনেক প্রলং একটা সামার থাকে, হিট থাকবে, আমরা সেই ফায়ার হ্যাজার্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে সেকেন্ড আবার আমরা আলোচনা করেছিলাম যে মানে আমাদের কনস্ট্রাকশন এই টোটাল ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, আমরা একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছি, শর্টেজ যাচ্ছে এবং আমাদের অনেক লোক দরকার, ম্যাটেরিয়ালস আমরা শর্টেজ, এবং এর বাইরে যেখানে একটা দেখা যাচ্ছে যে ক্রাইসিস এবং অপরচুনিটি আছে। ইউকেতে সামার সেরকম ছিল না, হঠাৎ করে আমরা বলছি যে নেক্সট 4-5 ইয়ার্সে আমাদের 4 বছর সামার থাকবে এবং কেন আমি একটু পজিটিভ দিকে চিন্তা, কারণ আমি সবাই পজিটিভ চিন্তা করার জন্য ভালো। পৃথিবীর অনেক মানুষ আছে ইউকেতে আসার জন্য অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে তারা আসে এবং তারা এনজয় করতে যায়, কিন্তু যেহেতু সামারটা কম থাকে এই কারণে তারা হয়তোবা এই ডেস্টিনেশনটা থাকে হয়তো অনেকে স্পেন, পর্তুগাল এদিকে চলে যায়। কিন্তু এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইউকে উইল বি বিকাম ওয়ান অফ দ্য হট, মানে হট, এমনিতেই তো আমরা টপ 5 এর মধ্যে, পৃথিবীর মধ্যে টপ 5 এ আছি। এরপরও এখন যেহেতু সামার বেশি সময় পাবো, কেন আমি বলছি কারণ এখানে ভিতরে স্পেন ইজ এক্সপেক্টিং 100 মিলিয়ন ভিজিটর, 100 মিলিয়ন। আপনি কি মনে করছেন কি এখন কি আমরা আগের তুলনায় কি বেশি পাবো কি পাবো না? 100%। কেন তখন আমরা যে এখানে কেন আমরা বলেছি এই প্রশ্ন করেছি সিঙ্গেল লেট ভার্সেস হলিডে অ্যাকোমোডেশন। I don't want to talk about today, but I want to talk about something different. Definitely, as an investor, you want to earn some good money, good return for your investment. Single let versus holiday let, maybe next week we can talk about it. It is definitely an option. এখন কথা হচ্ছে যে আমরা পজিটিভ দিকে যাইতে চাই। আজকে আরেকটা জিনিস ঘোষণা দিতে চাই যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন নামে একটা অ্যাসোসিয়েশন আছে, যার মধ্যে কয়েকশো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বাংলাদেশি কোম্পানি, তারা কিন্তু ব্রিটিশ বাংলাদেশি নির্মাণ উৎসব নামে 29 নভেম্বর এই লন্ডনের রয়্যাল রিজেন্সিতে একটা প্রোগ্রাম করবে। তো এখন যারা বাংলাদেশটাকে ভালোবাসেন, যারা ব্রিটেনকে ভালোবাসেন, ব্রিটিশ বাংলাদেশি যারা, তাদের জন্য কনস্ট্রাকশনের আমি মনে করি আমাদের কমিউনিটির একটা ডেটা দিতে চাই, যেটা হচ্ছে যে আমাদের কমিউনিটির মানিগুলো অন্য কমিউনিটির মানুষগুলো 90% নিয়ে যাচ্ছে, অথচ আমাদের কমিউনিটিতে অসম্ভব কন্ট্রাক্টর আছেন, বিল্ডার আছেন, ডেভেলপার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আর্কিটেক্ট আছেন, যারা অত্যন্ত ভালো কাজ করেন, এই কমিউনিটির জন্য কাজ করেন। তা আমরা যারা যে সমস্ত বাঙালি ভাই বোন আছি, এই যে ব্রিটিশ বাংলাদেশি নির্মাণ উৎসব হবে, এর মাধ্যমে আমরা অনেককেই হয়তো নতুনভাবে জানতে পারবো, অনেকের এই জন্য আমরা কাজ করব। আমরা চাই যারা খারাপ কাজ করে তারা যেন আর কাজ না পায়, এবং যারা ভালো কাজ করে তাদের প্রচারটা যেন করি, এবং তারা যেন আরো অসম্ভবভাবে কাজ পায়। আমাদের কমিউনিটি বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশির মানিটা অন্য জায়গায় যাতে না চলে যায়, যাতে উইদিন কমিউনিটি থাকে, এরও একটা কারণ আছে। দেখুন, একটা বাঙালি ভাই যদি ভালো ইনকাম করে সে যাবে কোথায়? সে যাবে আরেকটা বাঙালি রেস্টুরেন্টে, সে যাবে একটা গ্রোসারি শপে, সে যাবে একটা আপনার আইসক্রিম শপে। তো এখন যখন সে যাবে, সে গ্রোসারি শপ থেকে গিয়ে আবার বাঙালি প্রোডাক্ট ক্রয় করবে। তার বাসায় যদি একটা পার্টি হয়, বাঙালিরাই আসবে। তার মানে কি আপনি আমি আরেকটা বাঙালিকে গ্রো করার জন্য হেল্প করা, এইভাবেই তো কমিউনিটি আসে। তো আমি আশা করব যে সমস্ত ভাই বোনেরা এই ব্রিটিশ বাংলাদেশি নির্মাণ উৎসবের সাথে জড়িত, আপনারা সবাইকে আহ্বান করবেন এবং আপনারা সবাই আসবেন। যদিও অনেক লম্বা টাইম বাকি আছে, তারপরও বলছি, কারণ হচ্ছে আমরা একটা অ্যাওয়ারনেস চালু করতে চাই, যে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের ছেলেপেলে অসংখ্য মানুষ যারা আপনার পড়াশোনা, প্রত্যেকটা ডিসিপ্লিনের পড়াশোনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু যদি আমরা পড়াশোনা করি কেন, কি কারণে আমরা পড়াশোনা করি? মা বাবার স্বপ্নটাকে পূরণ করার জন্য, নিজেদের স্বপ্নটাকে পূরণ করার জন্য। এখন আমাদের ছেলেপেলে যদি পড়াশোনা করে বেকার থাকে, তার মানে তো সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না। আর আমরা যেহেতু জানি এই বিল্ড এনভায়রনমেন্টে, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে অসংখ্য জব রয়েছে, যেগুলো কম্পারেটিভলি নর্মাল জব থেকে
20, 30, 40, 50%, অনেক ক্ষেত্রে 300% একটু অ্যাড করতে চাই আপনার সাথে যে পে করবে। 206 বলতেছে অ্যাডিশনাল ওয়ার্কার লাগবে 5 ইয়ার্সে। আমরা এটা কিন্তু একটু আমাদের ভুল ধারণা আছে, ওয়ার্কার মানে ইউ হ্যাভ টু ওয়ার্ক জাস্ট ফিজিক্যালি না, এখানে দরকার হলে প্রজেক্ট ম্যানেজার, সাইট ম্যানেজার, কোয়ালিটি সার্ভেয়ার, এস্টিমেটর, লটস অফ থিংস আর দেয়ার। ম্যানেজমেন্টই হচ্ছে বেশি। আপনার দেখুন একটা ইঞ্জিনিয়ার, আমি নিজেও ইঞ্জিনিয়ার ডাজ নট আর্ন গুড মানি, অবভিয়াসলি এ গুড মানি, বাট আপনার একটা প্রজেক্ট ম্যানেজার, এক্সপিরিয়েন্স প্রজেক্ট ম্যানেজার 3টা প্রজেক্ট ইঞ্জিনিয়ারের সমান ইনকাম করে। এখন কথা হচ্ছে যে দ্য মোর ইউ টেক এ রেসপন্সিবিলিটি, ইঞ্জিনিয়ারও রেসপন্সিবিলিটি নেয়, আই এম নট সেইং ইউ ডোন্ট বিকাম ইঞ্জিনিয়ার, অফকোর্স ইউ বিকাম ইঞ্জিনিয়ার, কিন্তু কথা হচ্ছে যে জায়গাগুলোতে পরিশ্রম তো হতো ভাই, একটা ইঞ্জিনিয়ারের জন্য 24 ঘন্টা, একটা হুজুরের জন্য 24 ঘন্টা, পূজারীর জন্য 24 ঘন্টা, একটা চোরের জন্য 24 ঘন্টা। তার মানে আপনি আওয়ারলি বেশি ইনকাম করতে পারবেন না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা, ভগবান, ঈশ্বর যাই বলেন না কেন, সে কিন্তু 24 ঘন্টা দিয়েছে। এই 24 ঘন্টায় কে কিভাবে ইউজ করে, ভ্যালু ফর মানি, এটা ডিপেন্ড করে যে কে কত বেশি ইনকাম করবে, কার কত বেশি ক্যাপাসিটি বেশি, কার কত বেশি ক্যালিবার বেশি। এখন কথা হচ্ছে যে আমাদের ছেলে পেলে আমরা জানি তারা কিন্তু মেধাবী, বাঙালিরা অসম্ভব মেধাবী এবং অসম্ভব পরিশ্রমী একটা জাতি। তা আমি মনে করি ব্রিটিশ বাংলাদেশিরা বাঙালিদেরই তো আপনার এক্সটেনশন। তো যেহেতু আমাদের ছেলে পেলে অনেক ইন্ডাস্ট্রিতে আলহামদুলিল্লাহ নাম্বার 1, তো আমরা চাচ্ছি যে আমাদের মানুষগুলো যাতে অ্যাওয়ার হয় যে ভাই এখানে এই বিল্ড এনভায়রনমেন্টে যদি তুমি আসো, অসম্ভব চাকরি আছে, তুমি বেটার প্রাইস পাবা, তোমার লাইফটাকে বেটার করতে পারবা, তোমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবা। তাই আমি মনে করি যে সমস্ত কোর্সগুলো, যে সমস্ত কাউন্সিলে অসম্ভব ফ্রি কোর্স আছে, বিভিন্ন কলেজগুলো কিন্তু ফ্রি কোর্স অফার করে। তাই আমি মনে করি বিভিন্ন সভা সেমিনারে আমাদের ভাই বোনদের যাওয়া উচিত এবং গিয়ে কিন্তু তারা আরেকজনকে কিন্তু অ্যাওয়ার করা উচিত যে ভাই আমি এই সুযোগটা পেয়েছি, তোমাদের আসা উচিত। আমি আরেকটা জিনিস বলতে চাই, আমরা অকশনের মাধ্যমে অসম্ভব এবং অসংখ্য বাঙালি ভাই বোন কিন্তু স্বাবলম্বী হচ্ছে। কিভাবে স্বাবলম্বী হচ্ছে? তারা অকশনে রাইট প্রপার্টি ক্রয় করে কিন্তু নিজেদের এজ এ বিজনেসও করছে এবং আবার নিজেদের যে আবাসন ব্যবস্থাটা বা সমস্যাটা এটা কিন্তু সমাধান করছে। তার মানে কি ইউকেতে অকশন সিস্টেমটা কিন্তু বাঙালিরা তৈরি করে না, এটা অনেক আগে থেকেই হচ্ছে, অসংখ্য পুরনো একটা সিস্টেম, বাট এটার মাধ্যমে রাইট নলেজের মাধ্যমে, রাইট পিপলের মাধ্যমে অনেকেই কিন্তু স্বাবলম্বী হচ্ছে। আপনি একটা রেস্টুরেন্ট দিয়ে স্বাবলম্বী হবেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা গ্রোসারি শপ দিয়ে স্বাবলম্বী হন, আলহামদুলিল্লাহ। আপনি একটা কফি শপ দিয়ে স্বাবলম্বী হবেন, অবশ্যই হবেন। যে কোনো ব্যবসায়ী করা উচিত, যে ব্যবসা হালাল ওয়েতে আরেকজনকে চিট না করে আপনি পয়সা ইনকাম করতে পারবেন। বাট কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেও কিন্তু অনেকগুলো সেক্টর আছে। আপনারা ডেভেলপমেন্টের কথা চিন্তা করতে পারেন, আপনারা টেকনিক্যাল লাইনের কথা চিন্তা করতে পারেন, আপনারা অকশন প্রপার্টি চিন্তা করতে পারেন, আপনারা নর্মাল ফ্লিপিং চিন্তা করতে পারেন। আমরা নিশ্চয়ই অন্য আরেকটা প্রোগ্রামে আমরা আসলে শুধু অকশন প্রপার্টি এবং প্রপার্টি ফ্লিপিং নিয়ে আমরা আলোচনা করতে পারি, যাতে করে আমাদের কমিউনিটির মানুষের উপকৃত হতে পারেন। জি ধন্যবাদ। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, আপনি বারবার বলেছেন যে সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন, এবং দুইটা জেনারেশনকে আমি একটু সাধুবাদ জানাতে হবে, আমি একটু কংগ্রাচুলেট, যারা এই দেশে এসেছিল একটা বেস করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু তারপরে যারা জেনারেশন আসছে তারা কিন্তু পড়াশোনার দিকে এত এগিয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে যে যারা নেটিভ যারা আছে তাদের থেকে শতগুণে তারা কোয়ালিফিকেশনে বলেন বা যেখানে বলে সব জায়গায় কিন্তু এডুকেশন খুব ভালো করছে। এটা খুব ভালো, এর জন্য অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা সাধুবাদ জানাতে চাই। এবং আমি সবসময় একটা জিনিস বলি, আমাদের চাচারা দাদারা যদি এই দেশে না আসতো, আজকে আমরা যারা গ্রোসারি শপ থেকে লতি শুটকি এনে এনজয় করে আমরা কিন্তু পারতাম না। ইলিশ মাছটা আমি বাংলাদেশের আমি বাজার করতাম, গ্রামের ছেলে, হ্যাঁ। আমি বাংলাদেশে থাকা অবস্থায় এত বড় ইলিশ মাছ, আমি লন্ডনে যে ইলিশ মাছটা এনজয় করি আমি কিন্তু বাংলাদেশে দেখিও নাই। অনেস্টলি আমি কিন্তু আমার সুযোগ হয়েছিল, আমি বরিশালে যাওয়ার, খুলনায় যাওয়ার, আমার যে এবং পদ্মার পাড়ে যাওয়ারও কিন্তু আমার সুযোগ হয়েছিল। কিন্তু আমি এত বড় ইলিশ মাছ, যে ইলিশ মাছটা লন্ডনে আমাদের আকলু ভাইয়ের কাছ থেকে আনতে পারি বা যে কোনো গ্রোসারির কাছ থেকে আনতে পারি, আমি কিন্তু এটা বাংলাদেশে দেখি নাই। তো এখন কথা হচ্ছে যে এটা কিভাবে সম্ভব হয়েছে? এক শ্রেণীর মানুষ অসম্ভব পরিশ্রম করেছে এই কমিউনিটির জন্য, এই বাংলাদেশি কমিউনিটিটাকে ইউকেতে এস্টাবলিশ করার জন্য। আমাদের যারা মুরব্বী আছেন, হ্যাটস অফ টু দেম, সবার জন্য দোয়া রইল, এবং যারা এখন বেঁচে নেই আল্লাহ যেন সবাইকে বেহেশত নসিব করে। আমরা চাই কমিউনিটি তাদের জন্য দোয়া করুক। এখন আমাদের একটা দায়িত্ব, আমাদের কমিউনিটিকে, আমাদের থেকে যারা ইয়াং আছে তাদেরকে অ্যাওয়্যার করা, তাদেরকে বলা এই একটা সঠিক পথে যাওয়া। তারা যারা আমাদের থেকে ইয়াংস্টার, আমি একটা কথা সবসময় বলি, আমাদের কোম্পানিতে যত লোক কাজ করে সবাই কিন্তু আমার থেকে স্মার্ট।
কেন আমার থেকে স্মার্ট? কারণ হচ্ছে তারা টেকনোলজিতে আমার থেকে স্মার্ট, বুদ্ধিতে আমার থেকে স্মার্ট, কারণ তারা আমাকে তো পরামর্শ দেয়। ওই পরামর্শগুলো সমষ্টিগতভাবে শুনেই কিন্তু আমরা পথ চলি। তার মানে হচ্ছে যে এই যে আমাদের যে কোম্পানিতে আমিও কাজ করি, সেই কোম্পানিতে প্রত্যেকটা নিউ এন্ট্রেন্স কিন্তু আমাদের থেকে বুদ্ধি তাদের ভালো, আমাদের থেকে তাদের কৌশল ভালো। তো এখন আমাদের যারা বাঙালি ইয়াং জেনারেশন আছে, এই ইয়াং জেনারেশনটাকে আমরা যারা ওল্ড এবং নট ওল্ড পিপল, আমরা যদি আমাদের বুদ্ধি, তাদের যে পরিশ্রম, তাদের যে ইন্টেলিজেন্সটা আছে, এটাকে যদি সমন্বয় করে কাজ করতে পারি, ইনশাআল্লাহ একদিন হবে বাঙালিরা এই ব্রিটেনের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে লিড করবে, বাঙালিরা হাউজিং অ্যাসোসিয়েশনে কন্ট্রিবিউটর হবে। তা হাউজিং অ্যাসোসিয়েশনে কিভাবে কন্ট্রিবিউটর হবে? 10,000 20,000 বাড়ি বানিয়ে, 1 লক্ষ বাড়ি বানিয়ে হাউজিং অ্যাসোসিয়েশনকে বলবে যে ভাই এই হচ্ছে তোমার চাহিদা ছিল, আমরা বাঙালিরা তোমাকে এজ এ কমিউনিটি 20,000 বাড়ি বানিয়ে দিলাম, 20 লক্ষ বাড়ি বানিয়ে দিলাম ওভার দ্য ইয়ার। তো আমরা এই স্বপ্নটা দেখি, আমাদের যে নতুন জেনারেশন তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ অনেক ভালো করবে, কারণ তারা বুদ্ধিতে, মেধায়, শক্তিতে, সামর্থ্যে কিন্তু আমাদের থেকে বেটার। যেরকম আমাদের মুরব্বী যারা আছে তারা আমাদের জন্য যেরকম রেখে গেছে, আমরাও চাই আমাদের নতুন প্রজন্মের জন্য আরও বেটার ব্রিটেন রেখে যেতে। ধন্যবাদ। দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ হয়েছে। অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখো। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানে চেষ্টা করেছিলাম যে একটু অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। অবশ্যই আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যতই এই হিটটা আমরা সুন্দরভাবে কাটাতে পারবো এবং আমাদের কোনো প্রাণ লস হবে না, এবং চেষ্টা করবেন যে আশেপাশে যারা আছে সবাইকে একটু সতর্ক করে দেওয়ার জন্য, যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আপনাদের সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ। পরবর্তীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।